এরপর সকলে মিলে রাক্ষসদের সাথে যুদ্ধ করতে শুরু করে। সম্রাট, এদের সাথে তো আমরা যুদ্ধ করে পেরে উঠছি না। আমাদের সাথীরা একে একে মরে যাচ্ছে। যে করেই হোক আমাদেরকে এই রাক্ষসদের সাথে যুদ্ধ করতেই হবে, না হলে আমাদের বউ ছেলে মেয়েদের কেউ বাঁচাবে না। তারা যুদ্ধ করতে করতে একটা রাক্ষসকে মারে। একজন প্রজা মহেন্দ্রের কাছে গিয়ে বলে, আমরা তো এই রাক্ষসদের সাথে পেরে উঠছি না। হ্যাঁ, একটা মাত্র রাক্ষসকে মারতে পেরেছি। শোনো তোমরা, ওই রাক্ষসের নাকটাকে কেটে নিয়ে আসো। এই নাক দিয়ে আপনি কি করবেন তান্ত্রিক মশাই? এমন সময় সেখানে জমিদার মহেন্দ্রের বউ আসে। ওগো, শুনছো তুমি? মেয়েটা আমার দেখো, ভয় কেমন করছে। ও একটা রাক্ষসকে দেখেছে, রাক্ষসটা নাকি এইদিকেই আসছে। হ্যাঁ বাবা, আমার খুব ভয় করছে। ওরা কি আমাদের মেরে ফেলবে? ভয় পাবেন না বেগম সাহেবা, আমাকে আপনি একটু যজ্ঞ করবার ব্যবস্থা করে দিন। দেখুন রাক্ষসের নাক দিয়ে আমি কি তৈরি করি। আপনি বসুন তান্ত্রিক মশাই, আমি আপনার যজ্ঞের ব্যবস্থা করে দিচ্ছি। দিয়া তান্ত্রিককে যজ্ঞের ব্যবস্থা করে দেয়। আপনাকে মা ডাকছে। মা যজ্ঞের ব্যবস্থা করে ফেলেছে। তান্ত্রিক মশাই, আপনি যা করবেন একটু তাড়াতাড়ি করুন। তান্ত্রিক যজ্ঞ করে। এরপর রাক্ষসের কাটা নাক দিয়ে একটা জাদুর মুকুট তৈরি করে সেটা জমিদার মহেন্দ্রকে দেয়। আমি আর বাঁচবো না জমিদার মশাই, এই নিন, এটা হলো জাদুর মুকুট। এটা রাক্ষসের কাটা নাক দিয়ে তৈরি। আপনার কি খুব কষ্ট হচ্ছে তান্ত্রিক মশাই? হ্যাঁ, এখন কথা বলবার সময় নেই। এই মুকুটটা পরে আপনি রাক্ষসদের সামনে গেলে সকল রাক্ষসেরা আপনার কথা শুনতে বাধ্য। তান্ত্রিক বাবা, কি হচ্ছে আপনার? পানি দেব? পানি খাবেন নাকি? না। বলতে বলতেই তান্ত্রিক সেখানেই মারা যায়। তখন সেখানে একটা রাক্ষস এসে হাজির হয়। মহেন্দ্র মুকুটটা সামনে আনে। তখন রাক্ষসটা বলে, কি বলবেন প্রভু? আমি আপনার সব কথা শুনতে রাজি। ওগো, আমার যে খুব ভয় করছে। বাবা, আমাদের মেরে ফেলবে না তো এই রাক্ষসটা? ওই রাক্ষস আমাদের কিছু বলবে না মা। দেখো, আমি নিজেই রাক্ষসকে মেরে ফেলছি। মহেন্দ্র রাক্ষসকে বলে, তোমার নাকটা তুমি নিজে নিজেই কাটবে, আর এই মুকুটে তোমার কাটা নাকের রক্ত লাগিয়ে দেবে। তাই হবে প্রভু। রাক্ষসটা জমিদার মহেন্দ্রের কথা মতো তার নাক কেটে ফেলে আর মুকুটে রক্তের দাগ লাগিয়ে দেয়। মহেন্দ্র সেই রাক্ষসকে সেখানেই মেরে ফেলে। বউ, মেয়েকে নিয়ে তুমি তোমার কক্ষে নিশ্চিন্তে থাকো। আমি সকল রাক্ষসদের এখান থেকে তাদের রাজ্যে পাঠিয়ে দিয়ে আসি। মহেন্দ্র যুদ্ধের মাঠে যায়। গিয়ে দেখে তার অনেক প্রজা সৈন্যরা মারা গেছে। মহেন্দ্র মুকুট পরে সকল রাক্ষসের সামনে যায়। সাথে সাথেই রাক্ষসরা যুদ্ধ করা বন্ধ করে দেয়।
আদেশ করুন প্রভু। তোমরা তোমাদের সকলের নাক কেটে ফেলবে, এটাই তোমাদের শাস্তি আমার প্রজাদের মেরে ফেলবার জন্য। যথা আজ্ঞা প্রভু। এরপর সকল রাক্ষসরা তাদের নাক কেটে ফেলে। এবার তোমরা তোমাদের রাজ্যে ফিরে যাও। ঠিক আছে প্রভু, আমরা সবাই আমাদের রাজ্যে ফিরে যাচ্ছি। রাক্ষসরা তাদের কাটা নাক নিয়ে ছটফট করতে করতে গাছ বেয়ে তাদের রাজ্যে চলে যায়। শোনো সকলে, এই গাছটা তোমরা কেটে ফেলো, না হলে রাক্ষসেরা আবার আমাদের পৃথিবীতে আক্রমণ করতে পারে। ঠিক আছে মহারাজ, আমরা আজকেই এই গাছটা কেটে ফেলবো। অনেকে মিলে সেই অদ্ভুত গাছটা কাটতে থাকে। এবং 4 দিনে সেই গাছটা কাটতে সফল হয়। শোনো সকলে, এই অদ্ভুত গাছের বীজ আমার কাছে আরো আছে। আমি যখন মারা যাব তখন এই মুকুট আর এই বীজগুলো একটা পলিথিনে ভালো করে পেঁচিয়ে আমার কবরে দিয়ে দেবে। ঠিক আছে জমিদার মশাই, তাই হবে। ওয়াও, গল্পটা তো খুব সুন্দর মা। তারপরে কি হলো? তারপরে একদিন জমিদার মারা গেল। ওগো, তুমি তো মারা গেলে, আমাকে আর আমাদের মেয়েকে রেখে কার কাছে রেখে গেলে আমাদের? বাবা, ও বাবা, কথা বলো বাবা। কাঁদতে কাঁদতে একসময় দিয়া ঘরে যায়, বীজ আর মুকুট নিয়ে আসে। এই নিন এগুলো আপনারা ওনার কবরে দিয়ে দেবেন। এরপর জমিদার মহেন্দ্রকে মাটি দেয়া হয়, তার কবরে বীজ আর মুকুট রেখে দেওয়া হয়। গল্প শেষ হয়ে গেল মা? হ্যাঁ রে মা, গল্প শেষ হয়ে গেল। এইভাবেই জমিদার মহেন্দ্র রাক্ষসদের স্বস্তি দেয়। মিনা প্রতিদিন তার মা রেবেকার কাছে নানা গল্প শোনে। একসময় মিনা বড় হয়, আবারও সেই রাক্ষসরা ফিরে আসে। রূপকথার গল্প সত্যি হয়। এরপর এক বীর ছেলে সেই রাক্ষসদেরকেও আবার তাদের রাজ্যে ফিরিয়ে দেয়, যেমনটা মহেন্দ্র করেছিল।